আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা আমাদের সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমের ফার্স্ট টিউটোরিয়াল শুরু করতেছি, মানে ফার্স্ট ক্লাস শুরু করতেছি। ক্লাস টিউটোরিয়াল না, যাই হোক ক্লাস। সো আমাদের হচ্ছে টোটাল 4টা সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম আছে। তার মধ্যে হচ্ছে আমাদের এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেটা এফসিএফএস, আর শর্টেস্ট জব ফার্স্ট, এই দুইটা হচ্ছে আমরা বেসিক্যালি নন প্রিএমটিভ মুডে দেখবো। হ্যাঁ, আমি এটা বলে রাখি যে এইগুলো কিন্তু আমাদের প্রিএমটিভ মুডেও আছে, মানে এগুলো হচ্ছে আমাদের প্রিএমটিভ মোডেও করা যায়, আবার নন প্রিএমটিভ মোডেও করা যায়। বাট এই বাট এই দুইটা হচ্ছে মেইনলি এই নন প্রিএমটিভ মোডেই বেশি আপনার মানে কাজ করে। আর শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট শিডিউলিং এসআরটিএফ, যেটা এটা হচ্ছে রাউন্ড রবিন, এই দুইটা হচ্ছে আপনার প্রিএমটিভ মোডে সব থেকে বেশি কাজ করে। সো এই জন্য হচ্ছে আমরা এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেটা এফসিএফএস, আর এটা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট, এই দুইটা সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম হচ্ছে আমরা মেইনলি নন প্রিএমটিভ মোডে দেখবো। সো আপনাদের কিন্তু মানে কোনো ক্যালকুলেশন কিন্তু করতে দিবে না। এই যে আপনার এখানে যে ক্যালকুলেশন গুলো আছে না, আপনাকে এই টাইপের কিন্তু কোনো ক্যালকুলেশন দেয়নি, মানে এই যাবৎকাল দেখা যায় না যে কোনো ক্যালকুলেশন দেয়। সো তারপরে হচ্ছে আমরা দেখে রাখবো, আর মেইনলি হচ্ছে আমরা কনসেপ্টটা ভালো করে শিখে রাখবো, যাতে হচ্ছে আমাদের সবকিছু ক্লিয়ার থাকে। যদি কপাল খারাপ থাকে, যদি কোনো ক্যালকুলেশন দিয়েও দেয়, যাতে হচ্ছে আমরা খুব ভালোভাবে করতে পারি। তবে হ্যাঁ, আপনাকে টাইমিং এর কনসেপ্ট গুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। ওই যে আমাদের যেই টাইমিং গুলো ছিল না, আপনার ওই যে আমাদের কি কি ছিল টাইমিং, অ্যারাইভাল টাইম, বার্স্ট টাইম ছিল, কমপ্লিশন টাইম ছিল, টার্ন অ্যারাউন্ড টাইম ছিল, ওয়েটিং টাইম ছিল, রেসপন্স টাইম ছিল। এই টাইমিং কনসেপ্ট কিন্তু আপনাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা। সো তাহলে আমরা এখন চলে আসি যে আমাদের আজকে ফার্স্ট হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট, এইটা দিয়ে হচ্ছে আমরা আজকে কাজ করা শুরু করব। সো আমরা হচ্ছে কি আমাদের একটা টেবিল আমরা ক্রিয়েট করে নিই। অপরটা ঝামেলা করতেছে। সো টেবিলটা আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিই, সেটা এর পাশে থাক। সো এর পাশাপাশি হচ্ছে আমাদের পেইন্টটা লাগবে। So, আমরা ছোট করে রাখি, আমাদের একটু ছোট করে দেখতে হবে। হ্যাঁ, তবে টেবিলটা আমরা একটু এই পাশে আরেকটু ছোট করতে পারি। আমরা আগে একটা টেবিল নিয়ে নিই। হ্যাঁ, সো লেআউট থেকে মার্জিনটা ছোট করে দিই। আগে একটা টেবিল নিয়ে নিই। সো টেবিলটা হচ্ছে আমি আপাতত, মানে আমি হচ্ছে মেনলি আগে আমি আমার মতো করে আপনাকে বুঝাবো, বাকিটা হচ্ছে পরে আপনি আপনার বুক দেখলে হচ্ছে আপনার এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের হচ্ছে টোটাল 7টা মতো কলাম লাগবে, কারণ আমরা হচ্ছে সব ধরনের টাইমিং আমরা আমরা বের করবো। সো মেইনলি হচ্ছে আমি এই একটা অ্যালগোরিদম হচ্ছে আমি একদম পুরো ভালো করে দেখাবো। মানে এই একটা অ্যালগোরিদমে হচ্ছে আমাদের মেইনলি প্রসেস দেওয়া থাকবে, আর হচ্ছে আপনার অ্যারাইভাল টাইম দেওয়া থাকবে, আর হচ্ছে আপনার বার্স্ট টাইম দেওয়া থাকবে। বাকি টাইমগুলো হচ্ছে আমরা ক্যালকুলেট করে বের করবো, মানে আপনার কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম, এই সব কিছু হচ্ছে আমরা ক্যালকুলেশন করে বের করব। সো এই জন্য হচ্ছে আমাদের সবগুলো টাইমিং এর জন্য হচ্ছে আমাদের 6টা লাগবে, 6টা কলাম লাগবে। আর এই প্রসেসের জন্য আমাদের একটা কলাম লাগবে, 7টা কলাম। আর আমরা আমাদের হেডিং এর জন্য হচ্ছে একটা রো লাগবে, আর হচ্ছে আমরা প্রসেস নিব 5টা, তাহলে টোটাল 6টা রো লাগবে। সো নিলাম, বাস ডান। একটু বড় করে নেই, ঠিক আছে। সো আমাদের ভ্যালগুলোকে মিড পজিশনে রাখি। সো আও একটু টেবিলটাকে ঠিক করে নিই। টেবিল লেআউট ভ্যালুগুলোকে মিড পজিশনে রাখলাম, হোম থেকে মিড পজিশন থেকে রাইটে রাখি ভ্যালুগুলোকে। ওকে, ফাইন। সো এটাকে এবার আবার সরাই দিই এই পাশে, ঠিক আছে। ভ্যালুকে বড় করতে পারি, বড় করে দিই। সো এটা ও সরি, এই পাশে হচ্ছে আমাদের প্রসেস, এইগুলোকে একটু ছোট করতে হবে, নাহলে হবে না। প্রসেস, আচ্ছা। প্রসেস এটা হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইম, তো শর্টগুলো একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে আমাদের বার্স্ট টাইম, এরপর হচ্ছে কমপ্লিশন টাইম সিটি, এরপর হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম টিএটি, টার্ন অ্যারাউন্ড টাইম, তারপর হচ্ছে ওয়েটিং টাইম, এটা হচ্ছে আমাদের রেসপন্স টাইম। সবগুলো আমাদের বের করতে হবে। এগুলো মিডিলে দেই, এটা গেল। এটা বোল্ড করে দেই। প্রসেস নিয়ে এলাম, P1, আই P1, P2, P3, P4, P5। ওকে, অ্যারাইভাল টাইম দিয়ে দিলাম অ্যাজ ইউজুয়াল। এটা র্যান্ডম ভাবে নিয়ে নিচ্ছি, 1 3 6 7 9। আর বার্স্ট টাইম দিয়ে দিচ্ছি
7 3 2 এটা 10 দিলাম, এটা দিলাম হচ্ছে 8। ওকে, আর হচ্ছে ও আর তো কিছু না, আর বাইকগুলো হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো। সো এই পাশে হচ্ছে টেবিলটা আমরা এটা একটু ছোট করতে পারি, সমস্যা নাই, এটা একটু ছোট করলেও হয় আমাদের এটা। আচ্ছা, এখানে প্রসেস না লিখে আমি জাস্ট PRCS লিখলাম, PRCS বুঝতে পারবো এটা প্রসেস। তো এই কথাটা আমি আরেকটু বড় করতে পারবো। এটা আমি একটু ছোট করলাম, তাহলে আমার এই পাশে হচ্ছে আমি স্পেসটা বেশি পাচ্ছি, তাই না? আমার এই পাশে স্পেস বেশি হলে আমার ড্র করতে ইজি হবে, এই জন্য আর কি। অ্যাকশন হলো, ঠিক আছে। তো আমাদের পাশে হচ্ছে আমাদের একটা প্রসেস টেবিল হয়ে গেল। সো আমাদের লজিক হচ্ছে, এটাকে আমরা একটু ছোট করি তাহলে ভালো হয়, হ্যাঁ তো লাগবে না, ঠিক আছে। সো আমাদের কনটেক্সট হচ্ছে কি SJF, তাই না? SJF হচ্ছে আমাদের কনটেক্সট, সেটাকে বড় করে নিই। SJF মানে তো আমরা জানি যে শর্টেস্ট জব ফার্স্ট। শর্টেস্ট জবটা হচ্ছে আমরা কি করব, আগে করব। সো এখানে কিন্তু কনসেপ্ট তাহলে মাথায় রাখবে যে শর্টেস্ট জব বলতে হচ্ছে আমরা, তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে ক্রাইটেরিয়া আমরা মানে কি ধরতেছি, মানে আমরা কোনটার উপর বেস করে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমরা আমাদের এই প্রসেসগুলোকে আমরা এক্সিকিউট করব। শর্টেজ জব মানে কি, যেই প্রসেসটার আপনার প্রসেস করতে যেই সময়টা লাগবে ওইটাই তো হচ্ছে তার আপনার মানে আমরা ওটাকে একটা বলি তার প্রসেসিং টাইম। সো এই প্রসেসিং টাইমকে আমরা অ্যাকচুয়ালি কি বলি, বার্স্ট টাইম বলি না? বার্স্ট টাইম বলি। তো যেমন P1 এর বার্স্ট টাইম হচ্ছে 7, তার মানে কি P1 এর এখানে একটা কথা বলি যে জাস্ট ধরে নিন যে আমরা হচ্ছে এখানে যে টাইমগুলো দিছি আমরা এইগুলো হচ্ছে আমরা সেকেন্ডে দিছি, জাস্ট ধরে নেন। এইগুলো কিন্তু হচ্ছে আমাদের যে কোনো ইউনিট অফ টাইম হতে পারে, আপনার হতে পারে মিলি সেকেন্ড, হতে পারে ন্যানো সেকেন্ড, হতে পারে সেকেন্ড, হতে পারে, জাস্ট বললাম। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এগুলো সব হচ্ছে সেকেন্ডে আছে। তাহলে P1 এর বার্স্ট টাইম হচ্ছে 7, তার মানে কি P1 এর টোটাল প্রসেস করতে তার 7 সেকেন্ড লাগবে। P2 এর বার্স্ট টাইম হচ্ছে 3, তার মানে P2 এর টোটাল প্রসেস করতে আপনার 3 সেকেন্ড লাগবে। P3 এর বার্স্ট টাইম হচ্ছে 2, তার মানে P3 এর টোটাল প্রসেস করতে 2 সেকেন্ড লাগবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে শর্টেস্ট জব ফার্স্টে আমাদের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে কি, বার্স্ট টাইম। মেইন ক্রাইটেরিয়া হচ্ছে কি বার্স্ট টাইম। আর এখানে কিন্তু হচ্ছে আমরা কোন মুডে করতেছি, আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু নন প্রিএমটি মুডে করতেছি, নন প্রিএমটি মুডে করতেছি। মানে কি, আমরা যেই প্রসেসটাকে হচ্ছে আমরা আমাদের সিপিইউতে দিব, ওই প্রসেসটাকে আমরা ফুললি এক্সিকিউট করে বের করে দিয়ে এরপর হচ্ছে আমরা দেখবো যে কোন প্রসেসটা আসবে, ঠিক আছে? So, এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট এখানে গেল। খুব বেশি কমপ্লেক্স করে থিঙ্ক করার কিছু না, সিম্পলি দেখেন যেইটুকু বলতেছি ওইটুকুই জাস্ট মাথায় রাখবেন, এক্সট্রা কিছু হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে না। তাহলে এখানে শর্টেজ জব ফার্স্টের আমাদের মেইন আচ্ছা এইগুলোকে আমরা একটু পয়েন্ট আপ করে দিই, আর একটু ছোট করে দিতে পারি, ছোট করে দেখতে পাবেন, সমস্যা নাই। সো এইগুলাকে হচ্ছে আমি ই করি, জাস্ট আ মিনিট, একটু ইয়ে করে নিই, একটু লাইন স্পেসিং করে, আমাদের একটু স্পেস লাগবে তো এই জন্য। সো 0 0 এটা 1.5 লাইনস, ওকে। এন্ড দেন এখান থেকে হচ্ছে এটা 1 করে দিই, ওকে গেল এইটা। সো এইগুলাকে হচ্ছে আমরা পয়েন্ট করে দিব, প্যারাগ্রাফ, ইয়েস পয়েন্ট। তো তাহলে শর্টেস্ট জব ফার্স্টে আমরা বেসিক্যালি তাহলে কি করতেছি, আমরা বলতে পারি process with the smallest burst time is selected to run next। কি বলছি, to run next not first, selected to run next। কেন, কারণ এখানে কিন্তু আমাদের অ্যারাইভাল টাইমে কিন্তু একটা কনসেপ্ট এখানে আছে, যেই প্রসেসটা ধরেন যে আপনার আগে আসছে, কারণ যখন হচ্ছে আমরা প্রসেস শুরু করব আমাকে তো দেখতে হবে যে কোন প্রসেসটা আমাদের আগে আসছে। যেমন এটি খেয়াল করেন, P1 কিন্তু আপনার মানে 1 সেকেন্ডে আপনার কি করছে, আপনার সিপিইউতে ঢুকছে। P1 হচ্ছে কি আপনার 1 সেকেন্ডে সিপিইউতে ঢুকছে। তাহলে আপনি এখন যদি দেখেন যে না আপনার P3 এর বাস টাইম তো কম, তাহলে আপনি P3 কে হচ্ছে আপনি আগে প্রসেস করবেন, বাট এটা কিন্তু পসিবল না, কারণ P3 কিন্তু 6 সেকেন্ডে যে আপনার সিপিইউতে ঢুকবে, 6 সেকেন্ডের আরো 5 সেকেন্ড আগে কিন্তু হচ্ছে কি আপনার P1 কিন্তু অলরেডি ঢুকেছে। তাহলে আপনার P1 কে তো আপনার অবশ্যই প্রসেস করতেই হবে, যেহেতু আপনার সিপিইউ তো বসে থাকবে না, সিপিইউ কিন্তু তার টাইম
তার যে টাইম শিডিউল আছে ওই টাইম শিডিউল ফলো করে কিন্তু সে আপনার কাজ করে যাবে। তাহলে এই যে আপনার যখন যেই প্রসেসটা হচ্ছে আপনার ঢুকতেছে ওই প্রসেসটা ঢোকার পর দেন হচ্ছে আমরা দেখব যে রাইট নাও হচ্ছে আমাদের সিপিইউতে রেডি স্টেটে হচ্ছে যেই প্রসেসগুলো আছে তার মধ্যে কার বাস টাইম কম, রেডি স্টেটে যে প্রসেসগুলো থাকবে তার মধ্যে যার বাস টাইম কম তাকে হচ্ছে কি আমরা আমাদের সিপিইউতে অ্যাক্সেস দেব। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। সো এখন আসেন আমরা হচ্ছে শুরু করি, তাহলে বুঝতে পারবো আর ইজিলি। সো আমরা ফার্স্টে হচ্ছে একটা গ্যান চার্ট আমরা নিয়ে নিচ্ছি, গ্যান চার্ট তো আমাদের লাগবেই। সো এখন আপনাদের বুকে তো এটাকে গ্যান চার্ট বলেনি, যাক আমরা গ্যান চার্ট দিই, এটা মাথায় রাখবো। গ্যান চার্ট হয়তো বা আমাদের এত বড় লাগবে না গ্যান চার্ট। সো আমাদের হচ্ছে টাইমিং কিন্তু আমাদের কি 0 থেকে স্টার্ট, আমাদের টাইম শিডিউল কিন্তু কি 0 থেকে স্টার্ট হবে। সো এই পাশে হচ্ছে আমি আমাদের প্রসেস স্টেটগুলো লিখে নিচ্ছি। আমাদের একটা হচ্ছে রানিং স্টেট, একটা হচ্ছে আমাদের রানিং স্টেট, আর একটা হচ্ছে আমাদের রেডি স্টেট। রেডিটা আগে লিখলে ভালো হতো, যাক সমস্যা নাই, রেডি স্টেট। সো তাহলে এইখানে আমাদের এইটা কিন্তু হচ্ছে কি আমাদের মানে এই যে আমাদের নিচে যে টাইমটা হচ্ছে কি আমাদের অ্যারাইভাল টাইম, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইম। তাহলে এখন আমাদের অ্যারাইভাল টাইম তো 0 থেকে স্টার্ট। এখন 0 সেকেন্ডে তো কোনো প্রসেস আসেনি, এখানে আসছে? এখানে কিন্তু 0 সেকেন্ডে কোনো প্রসেস আসেনি, এখানে 0 সেকেন্ডে কোনো প্রসেস আসেনি। তাহলে আমরা আর 1 সেকেন্ড থেকে আমাদের প্রসেস আসে, তাহলে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক রেখে দেবো। আমরা কি রেখে দেব? ব্ল্যাঙ্ক রেখে দিব। সো এই যে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত যে কোনো প্রসেস আসেনি, তাহলে এই টাইমটাতে আমাদের সিপিইউ কি করছে? কিছুই করে নাই, সে কিন্তু বসে বসে চা খাচ্ছিল। সো এই এই যে যেই সিচুয়েশনটা যে যেখানে হচ্ছে আপনার সিপিইউটা চুপচাপ বসে চা খাচ্ছিল, এই যে যে আপনার সিচুয়েশনটা, এইটাকে হচ্ছে আমরা বলি আইডল। এটাকে আমরা কি বলি? আইডল, মানে সিপিইউ বসে বসে চা খাচ্ছিল। এটা হচ্ছে আমাদের আইডল সিচুয়েশন। এখানে আমাদের এখানে আইডল লিখে দিতে হবে। এই 1 সেকেন্ড থেকে আমাদের সিপিইউ আইডল ছিল। এইবার 1 সেকেন্ডে আমাদের কোন প্রসেসটা আমাদের সিপিইউতে ঢুকছে? P1। তাহলে P1টা কি হলো? P1 হচ্ছে এখন আমাদের রেডি স্টেটে চলে আসলো। P1 কোথায় আসলো? রেডি স্টেটে চলে আসলো। তার মানে এবার এই রেডি থেকে যখন এসে কি হবে? আমাদের রানিং স্টেটেও চলে আসলো। এইবার কিন্তু P1 কে আমরা আমাদের গ্যান চার্টের মধ্যে আমরা ঢুকাই দিলাম। ব্যাস, আমাদের কিন্তু P1 ঢুকে গেল। এখন P1 যেহেতু আমাদের রানিং স্টেটে চলে আসে, তাহলে P1 কিন্তু এখন আমাদের চোখ বন্ধ করে প্রসেস হয়ে বের হয়ে যাবে। কেন? কারণ আমাদের এটার মোড হচ্ছে নন প্রিএমপ্টিভ। সো নন প্রিএমপ্টিভ মানে কি? যে আমাদের একটা প্রসেস ঢুকলে সেটা ফুললি প্রসেস হয়ে বের হয়ে যাবে। তাহলে P1 এর প্রসেস করতে কতক্ষণ লাগবে? 7 সেকেন্ড লাগবে। তাহলে 1 সেকেন্ড থেকে সে ঢুকছে, তারপর 7 সেকেন্ড সে প্রসেস করবে। তাহলে আমাদের এই P1টা কমপ্লিট করতেছে কখন? 8 সেকেন্ডে যে কিন্তু সে কমপ্লিট করতেছে, রাইট? এইবার তাহলে আমাকে দেখতে হবে এই যে আমাদের সিপিইউ যে 8 সেকেন্ড পর্যন্ত আসছে, সিপিইউ যে কি এই যে 8 সেকেন্ড পর্যন্ত আসছে, এই 8 সেকেন্ডের মধ্যে আমাদের সিপিইউতে আর কোনো প্রসেস আসছে কিনা? আর কোনো প্রসেস আসছে? হ্যাঁ আসে, এই যে 3 6 7 তিনটা প্রসেস কিন্তু চলে আসছে। P2 এর আপনার অ্যারাইভাল টাইম হচ্ছে 3, P3 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 6, P4 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 7। তার মানে এই 8 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের তিনটা প্রসেস কিন্তু কি আমাদের সিপিইউতে ঢুকে রেডি স্টেটে কিন্তু চলে আসছে। তাহলে আমরা এখন এই তিনটাকে আমরা আগে ঢুকাই দিই, P2 P3 P4। সো P1 থাকলো, এই পাশে P2, এই পাশে P3, এখানে P4। এখন P1 তো আমাদের কমপ্লিট। সো P1টাকে আমরা কি করলাম? রানিং স্টেট থেকে কেটে দিলাম, রেডি স্টেট থেকেও কেটে দিলাম। এইবার হচ্ছে আমাদের মেইন টার্গেট, আমাদের রেডি স্টেটে এখন ওয়েট করতেছে কে কে? P2 P3 P4। এখন কোনটাকে আমরা সিপিইউতে অ্যাক্সেস দিব? এইবার হচ্ছে আমরা দেখব P2 P3 আর P4 এই তিনটার মধ্যে বার্স্ট টাইম কোনটার কম, মানে শর্টেস্ট টাইম কোনটার আছে, কোনটাকে আমরা মানে ফার্স্ট আমরা এক্সিকিউট করতে পারবো। সো এখানে হচ্ছে আমাদের শর্টেস্ট জব ফার্স্টের কনসেপ্টটা কাজ করতেছে, এসডিএফ। তাহলে এখানে এখন আমরা তাহলে কি করব? P2 P3 আর P4 দেখবো যে কোনটার বাস টাইম কম। তাহলে P2 এর বাস টাইম হচ্ছে 3, হ্যাঁ
P3 এর বাস টাইম হচ্ছে 2, P4 এর বাস টাইম হচ্ছে 10, তাহলে P3 এর বাস টাইম হচ্ছে কি সবথেকে কম। তাহলে আমরা এখান থেকে P3 কে কেটে কিন্তু আমরা কি করলাম, P3 কে হচ্ছে আমরা এখন রানিং স্টেট নিয়ে আসলাম। সো P3 এখানে আসলো, আমাদের রানিং স্টেট আসলো, এন্ড দেন তাহলে P3 কেও আমরা কিন্তু এখন আমাদের সিপিইউ তে অ্যাক্সেস দিয়ে দিলাম। তাহলে P3 কি হবে, এখন P3 আমাদের ফুল কমপ্লিট হয়ে বের হয়ে যাবে। তাহলে P3 ও কি আমাদের এক্সিকিউট হয়ে বের হয়ে গেল। তো P3 এর বাস টাইম কত ছিল, ছিল হচ্ছে 2 সেকেন্ড। তাহলে আমাদের আগে ছিল 8 সেকেন্ড হচ্ছে ঢুকছে, 2 সেকেন্ড প্রসেস করতে হচ্ছে, তাহলে এখানে 8 + 2 কি হবে, আমাদের 10 সেকেন্ডে যে আমাদের P3 টা কমপ্লিট হয়ে গেল, P3 প্রসেস কমপ্লিট হয়ে গেল। তাহলে হচ্ছে এখন এই দেখবো এই 10 সেকেন্ডের মধ্যে আমাদের আবার নিউ কোনো প্রসেস আমাদের সিপিইউ তে ঢুকছে কিনা। সো হ্যাঁ, এই যে P5 কিন্তু আমাদের অ্যারাইভ করছে 9 সেকেন্ডে। তাহলে এখন আমাদের রেডি স্টেটে কিন্তু এখন কে আসবে, P5 ও কিন্তু চলে আসছে। রেডি স্টেটে কে চলে আসছে, P5 ও কিন্তু চলে আসছে। এইবার কিন্তু হচ্ছে তাহলে আমাদের এখানে তো P3 এর আমাদের এক্সিকিউশন শেষ। এখন হচ্ছে আমরা আবার দেখব রেডি স্টেট তাহলে কে কে আছে, P2 আছে, P4 আছে, P5 আছে। এবার তাহলে এই তিনটার মধ্যে দেখবো কার বার্স্ট টাইম কম। তো P2 এর হচ্ছে আমাদের 3 সেকেন্ড, P4 এর হচ্ছে আপনার 10 সেকেন্ড, P5 এর হচ্ছে 8 সেকেন্ড। তাহলে আমরা P2 কে আমরা এখন অ্যাক্সেস দিব সিপিইউ তে। তাহলে P2 কে আমি রেডি স্টেট থেকে হচ্ছে এই যে আমি রানিং স্টেটে আমি P2 কে আনলাম, রেডি স্টেট থেকে আমি P2 কে রানিং স্টেটে আনলাম। এবার এই যে P2 কে আমরা সিপিইউ তে অ্যাক্সেস দিয়ে দিলাম রানিং স্টেট থেকে, এই হ্যাঁ রানিং স্টেট থেকে সিপিইউ থেকে হচ্ছে এটা অ্যাক্সেস দিয়ে এখন এটাকে আমরা প্রসেস করে বের করে ফেলবো। তাহলে P2 এর আমাদের প্রসেস করতে কয় সেকেন্ড লাগবে, P2 এর লাগবে হচ্ছে 3 সেকেন্ড। তাহলে সে 10 সেকেন্ডে ঢুকছে আর 3 সেকেন্ড প্রসেস করবে, তাহলে তার সে হচ্ছে 13 সেকেন্ডে যে সে আপনার সিপিইউ থেকে এক্সিকিউশন হয় বের হয়ে যাবে। সো তাহলে আমাদের P2 এর কিন্তু এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেল। সেম ভাবে তাই এখন দেখবো P4 আর P5 এর মধ্যে বার্স্ট টাইম কম কার, P5 এর হচ্ছে বার্স্ট টাইম কম। তাহলে আমরা এখন P5 কে ঢুকাবো আমাদের সিপিইউ তে। সো P5 টা হচ্ছে আমাদের রেডি স্টেট থেকে নাই হয়ে যাবে। রেডি স্টেট থেকে হচ্ছে আমাদের P5 টা কোথায় আসবে, রানিং স্টেট আসবে। রানিং স্টেট আসা মানে কি আমাদের সিপিইউ এর অ্যাক্সেস দিয়ে দেওয়া। তো এই যে আমরা সিপিইউ এর অ্যাক্সেস আমরা আমাদের P5 প্রসেসকে দিয়ে দিলাম। এবার তাহলে P5 বের প্রসেস করতে কতক্ষণ লাগবে, P5 প্রসেস করতে লাগবে হচ্ছে 8 সেকেন্ড। তাহলে সে হচ্ছে 30 সেকেন্ড ঢুকছে আর 8 সেকেন্ড, আরো 8 সেকেন্ড সে আপনার প্রসেস করবে। তাহলে 8 + 13 হচ্ছে কি আমাদের 21। তো এখানে তাহলে 21 হচ্ছে আমাদের টাইমিংটা আসতেছে, 21 সেকেন্ডে যে কি আমাদের P5 টা কমপ্লিট করছে। তাহলে এখন আমাদের তো আর কোনো প্রসেস নেই, একটাই প্রসেস P4। তাহলে P4 কে আমরা রেডি স্টেট থেকে এখন আমরা এমনি রানিং স্টেট আমরা নিয়ে আসলাম, এন্ড দেন হচ্ছে আমরা P4 কে আমরা সিপিইউ তে অ্যাক্সেস দিয়ে দিলাম। তাহলে আমাদের এখান থেকে P5 ও কেটে গেল, এখান থেকে আবার P4 কে আমরা কমপ্লিট করে বের করে ফেলবো। তাহলে P4 এর আমাদের কত বাস টাইম 10, এখানে ছিল 21, 21 + 10, তাহলে কত হবে 31। তাহলে 31 সেকেন্ডে যে কি আমাদের P4 টা হচ্ছে এক্সিকিউশন কমপ্লিট করে বের হয়ে যায়, ব্যাস আমাদের রানিং স্টেটেও কিন্তু P4 এর কাজ শেষ। এই হচ্ছে কি আমাদের শর্টেস্ট জব ফার্স্ট এর মেইন অ্যালগরিদম প্রসেস। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এবার কিন্তু হচ্ছে আমাদের মেইন ক্যালকুলেশন আসতে হবে। আমাদের তাহলে এখন আসতে হবে কিসে, মেইন ক্যালকুলেশনে। মেইন ক্যালকুলেশনটা কি ভাইয়া, আমাদের ফার্স্ট আসে আমরা দেখবো যে কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইম কোনটা মনে আছে কনসেপ্টটা, কমপ্লিশন টাইম মানে কি যে যেই টাইমে হচ্ছে কি আমাদের প্রসেসটা কমপ্লিট করছে সে তার কাজ, যে টাইম হচ্ছে কি আমাদের প্রসেসটা কমপ্লিট করছে, মানে কমপ্লিট হচ্ছে কি আমরা পড়ছিলাম যে কমপ্লিশন টাইম ইজ দ্য এক্সাক্ট টাইম এট হুইচ আ প্রসেস ফিনিশেস ইটস এক্সিকিউশন এন্ড লিভ দ্য সিস্টেম। যেমন P1টা কিন্তু কি আমাদের 8 সেকেন্ডে এসে আপনার সে কিন্তু তার প্রসেস কমপ্লিট করছে এন্ড কিন্তু হচ্ছে যে সে আমাদের সিপিইউ থেকে এক্সিকিউশনে বের হয়ে গেছে। তাহলে এই যে আমাদের তাহলে P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে কি 8 সেকেন্ড, P3 এর কমপ্লিশন টাইম হচ্ছে কি আমাদের 10 সেকেন্ড, P2 এর কমপ্লিশন টাইম হচ্ছে 13 সেকেন্ড, P5 এর কমপ্লিশন টাইম হচ্ছে 21 সেকেন্ড, P4 এর কমপ্লিশন টাইম হচ্ছে 31 সেকেন্ড। সো এইগুলো হচ্ছে কি আমাদের কমপ্লিশন টাইম। তাহলে তাই এই কমপ্লিশন টাইমগুলো হচ্ছে আমরা এখন আমাদের এই টেবিলে নোট করে ফেলি। তাহলে P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে কত, আমাদের ওখানে টেবিলে কত আসছে 8 সেকেন্ড, P2 তে আসছে কত, P2 তে এই যে আসছে হচ্ছে 13। আবার কিন্তু ভুল করে এখানে আবার এই সেকেন্ডটা কিন্তু লিখে দিন না, ভালো করে দেখবেন যে আমাদের P2 কখন ঢুকছিল, ঠিক সেইখান থেকে দেখবো যে আমাদের P2 কখন এখান থেকে কমপ্লিট করে বের হয়ে গেছে। তাহলে P2 হচ্ছে আমাদের 30 সেকেন্ডে বের হয়েছে, P3 হচ্ছে আমাদের এই যে 10 সেকেন্ডে বের হয়েছে, P3 হচ্ছে 10 সেকেন্ডে বের হয়েছে, সো এটা 10। P4 হচ্ছে আমাদের 31 সেকেন্ডে বের হয়েছে সিপিইউ থেকে, 31 সেকেন্ডে, তাহলে এটা 31। আর P5 হচ্ছে কি আমাদের 21 সেকেন্ডে
বের হয়েছে, তো P5 হচ্ছে 21। সো কমপ্লিশন টাইম কিন্তু আমাদের বের হয়ে গেছে। এবার হচ্ছে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বের করবো। টার্ন অ্যারাউন্ড টাইম বের করার আমাদের ইকুয়েশন কি ছিল, ফর্মুলা কি ছিল? কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম ছিল। কেন আমরা কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম করতাম এটা তো আপনি ভালো করে জানেন, কারণ আমাদের ওই আগের যে ওই যখন আমরা ওই টাইম কনসেপ্ট পড়ছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম যে আমরা টার্ন অ্যারাউন্ড টাইমে কেন আমরা কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম করি। সো এইটা হচ্ছে কিন্তু আমি এখন আর এক্সপ্লেন করতেছি না, এটা কিন্তু আমরা ওখানে এক্সপ্লেন করা ছিল। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম মানে কি? কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তো এটা হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে এখানে আমাদের কি হবে এটা, যে P1 এর তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম কি হবে? কমপ্লিশন টাইম হচ্ছে 8, অ্যারাইভাল টাইম হচ্ছে 1, তাহলে 8 - 1 মানে কি 7, তাহলে এখানে এটা 7 হবে। P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম কি হবে? 13 - 3, সো 10। P3 এর আমাদের টাইম কি হবে? টার্ন অ্যারাউন্ড টাইম 10 - 6, তাহলে 4। তারপরে P4 এর টার্ন অ্যারাউন্ড টাইম কি হবে? 31 - 7, সো 31 - 7 হচ্ছে আমাদের 24। তারপরে হচ্ছে P5 এর টার্ন অ্যারাউন্ড টাইম 21 - 9, তো 21 - 9, সো এটা হচ্ছে 12। ব্যাস গেল, এটা হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম বের হয়ে গেল। এবার হচ্ছে আমরা দেখবো আমাদের ওয়েটিং টাইম বের করতে হবে। সো ওয়েটিং টাইম বের করার রুল কি ছিল? ওয়েটিং বের করার রুল ছিল হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। সো এটাও কিন্তু এখন আমি এক্সপ্লেন করবো না, কারণ এটা আপনি জানেন, আমাদের ওই টাইম কনসেপ্টের ভিডিও ছিল, ইভেন আমাদের এটা নোটস করা আছে, আমি নোটস দিয়েই দেবো। সো ওয়েটিং টাইম তাহলে কি ছিল? টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। সো টার্ন অ্যারাউন্ড টাইম এটা হচ্ছে বার্স্ট টাইম। তাহলে আমাদের এখানে তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 7 P1 এর। P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম 7, বার্স্ট টাইম হচ্ছে 7, 7 - 7 মানে হচ্ছে 0। তার মানে কি দেখেন, আমাদের P1 কিন্তু আমাদের CPU তে এসে কিন্তু কোনো ওয়েট কিন্তু করেনি, কিন্তু করেনি, কিন্তু আমাদের P1 কিন্তু আমাদের CPU তে ঢুকে কিন্তু সে কিন্তু আপনার কি করছে? এক্সিকিউট করছে, তাই না? কিন্তু এই P1 যখন ঢুকছিল ওই টাইমের মধ্যে কিন্তু আমাদের P2, P3 আর P4 ঢুকে গেছিল। তাহলে এই P1 যতক্ষণ প্রসেস করছে ততক্ষণ কিন্তু হচ্ছে আমাদের ওই P2, P3, P4 ওয়েট করছিল, তাই না? সো তা আমার এখানে কিন্তু আমাদের P1 এর কিন্তু কোনো ওয়েটিং টাইম নাই, কারণ আমাদের P1 তো ওয়েট করেনি, সে কিন্তু আমাদের CPU তে ঢুকে এসে প্রসেস করে ফেলছে। এগুলো হচ্ছে আপনার লজিক্যাল কনসেপ্ট। সো আমরা এখন এখানে ওই টাইমটাই আমরা বের করছি যে কোন প্রসেসটা আমাদের CPU তে এসে কতক্ষণ ওয়েট করছিল। তো যাক, তাহলে আমাদের P1 হচ্ছে আমাদের 0 সেকেন্ড ওয়েট করছে। এবার দেখি P2, তাহলে কি হবে? আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। সো 10 - 3 মানে 7, তো তার মানে হচ্ছে আমাদের P2 7 সেকেন্ড ওয়েট করছিল। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম, আমাদের P3 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে আপনার 4, বার্স্ট টাইম হচ্ছে 2, তার মানে আমাদের P3 হচ্ছে 2 সেকেন্ড ওয়েট করছে। এবার হচ্ছে এই পাশে আমাদের P4 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 24, বার্স্ট টাইম হচ্ছে 10, সো আমাদের P4 হচ্ছে 10 সেকেন্ড ওয়েট করছে, সরি 14 সেকেন্ড। 24 - 10 মানে 14 সেকেন্ড, ধরুন 14 সেকেন্ড। এবার P5 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 12, বার্স্ট টাইম হচ্ছে 8, সো P5 হচ্ছে আমাদের 4 সেকেন্ড ওয়েট করছে। ব্যাস আমাদের ওয়েটিং টাইম বের হয়ে গেল। এবার আসে হচ্ছে আমাদের রেসপন্স টাইম। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, তো তাহলে এখন হচ্ছে আমাদের রেসপন্স টাইমটা। সো রেসপন্স টাইমের আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট কি ছিল, যে যেই টাইমটাতে হচ্ছে আমাদের একটা প্রসেস সিপিইউ এর অ্যাটেনশনটা পাইছে, ওই টাইম থেকে হচ্ছে আমরা আমাদের অ্যারাইভাল টাইমটাকে হচ্ছে আমরা নেভিগেট করে দেবো, মানে হচ্ছে মাইনাস করে দেবো। সো যেই টাইমটাতে হচ্ছে কি আমাদের একটা প্রসেস সিপিইউ এর অ্যাটেনশনটা আপনার মানে পাইছেন, ওই টাইমটা থেকে হচ্ছে কি আমরা আমাদের অ্যারাইভাল টাইমটাকে মাইনাস করে দেবো। সো তাহলে এখানে হচ্ছে এখন আমাকে জাস্ট সিম্পলি বুঝতে হবে যে আমাদের একটা প্রসেস কখন হচ্ছে সিপিইউ এর আপনার অ্যাটেনশনটা পাইছে, আমাকে কিন্তু এই কনসেপ্ট একটু ভালো করে বুঝতে হবে। তাহলে এই যে কোন প্রসেসটা কখন হচ্ছে আমাদের সিপিইউ এর অ্যাটেনশনটা পাইছে, সিপিইউ এর অ্যাটেনশনটা মানে কি, যেই টাইমটাতে হচ্ছে কি আমাদের একটা প্রসেস সিপিইউ তে ঢুকছে। যেমন একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন, আমাদের P1 কিন্তু 1 সেকেন্ডে ঢুকছে সিপিইউ, তাই না? P3 8 সেকেন্ডে ঢুকছে, P2 10 সেকেন্ডে ঢুকছে, P5 13 সেকেন্ডে ঢুকছে, P4 হচ্ছে 21 সেকেন্ড ঢুকছে। তার মানে P1 এর CPU অ্যাটেনশন টাইম হচ্ছে 1 সেকেন্ড, রাইট? P3 এর CPU অ্যাটেনশন টাইম হচ্ছে 8 সেকেন্ড,
P2 এর CPU অ্যাটেনশন টাইম হচ্ছে 10 সেকেন্ড, P5 এর CPU অ্যাটেনশন টাইম হচ্ছে 13 সেকেন্ড, সেম ভাবে P4 এর CPU অ্যাটেনশন টাইম হচ্ছে কি আমাদের 21 সেকেন্ড। সো তাহলে আমাদের রেসপন্স টাইমের কনসেপ্ট ছিল যে এই CPU অ্যাটেনশন টাইম থেকে কি আমরা অ্যারাইভাল টাইমটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি আমরা রেসপন্স টাইমটা পেয়ে যাব যে কোন সময়টাতে হচ্ছে আমাদের একটা প্রসেস CPU এর রেসপন্সটা পাইছে। তার মানে কি যে একটা প্রসেস যখন হচ্ছে আমাদের CPU এর অ্যাটেনশনটা পাইছে ওই টাইম থেকে যদি আমরা ওই প্রসেসটা হচ্ছে যেই টাইমে আমাদের CPU তে অ্যারাইভ করছে ওই অ্যারাইভাল টাইম যদি বাদ দেই তাহলে কিন্তু আমরা রেসপন্স টাইমটা আমরা পেয়ে যাব। তাহলে দেখেন এইটা যদি আমরা করি, দেখেন P1 এর CPU অ্যাটেনশন টাইম হচ্ছে এখানে 1, তাই তো? তাহলে 1 থেকে যদি আমরা অ্যারাইভাল টাইম 1 বাদ দেই তাহলে 1 - 1 কি হবে? 0 হবে, তাই না? তাহলে এটা রেসপন্স টাইম কি হচ্ছে আমাদের? 0 হচ্ছে। P2 রেসপন্স পাইছে কখন? 10 সেকেন্ডে। তো এই 10 সেকেন্ড থেকে হচ্ছে আমরা P2 এর অ্যারাইভাল টাইম যদি বাদ দিই 3, তো 10 - 3 কি হবে? 7 হবে। P3 রেসপন্স পাইছে কখন CPU এর? 8 সেকেন্ডে। তাহলে 8 সেকেন্ড থেকে যদি আমি এখন অ্যারাইভাল টাইম 6 সেকেন্ড বাদ দেই তাহলে আমাদের রেসপন্স টাইম কি আসবে? এখানে 2 আসবে। এবার P4 হচ্ছে আমাদের অ্যারাইভ করছে 21 সেকেন্ডে। তাহলে এই 21 সেকেন্ড থেকে যদি আমি এখন অ্যারাইভাল টাইম বাদ দিই 7, তাহলে 21 - 7 কি হবে? 14 আসবে। সো আলটিমেটলি দেখেন ওয়েটিং টাইম আর রেসপন্স টাইম কিন্তু সেম আসতেছে, তো আমার এটা 4ই আসবে। করে দেখেন 4 আসবে। আমাদের P5 অ্যারাইভ করছে কখন? 13 সেকেন্ডে অ্যারাইভ করছে। সো 13 সেকেন্ড থেকে যদি আমরা এখন অ্যারাইভাল টাইম বাদ দিই তাহলে 13 - 9 কি হবে? 4ই আসবে। আই থিঙ্ক তাহলে এটা বুঝতে পারছেন যে তাহলে আমাদের রেসপন্স টাইম আর ওয়েটিং টাইম কিন্তু সেম জিনিস, বাট দুইটা ডিফারেন্ট ওয়েতে হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেট হয়ে আসতেছে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। সো এই কিন্তু হচ্ছে আমাদের সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমের মেইন কনসেপ্ট, মানে আমাদের শর্টেজ অফ ফার্স্ট। হ্যাঁ, এখানে আমাদের আরো যেটা এক্সট্রা কোশ্চেন আসে যে আপনাকে বের করতে বলে, কি বের করতে বলে? সরি, আপনাকে বের করতে বলে হচ্ছে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, আবার আপনাকে বের করতে বলবে অ্যাভারেজ ওয়েটিং টাইম। অ্যাভারেজ ওয়েটিং টাইম এই দুটো হচ্ছে আপনাকে বের করতে বলে। সে অ্যাভারেজ বের করতে কোনো মানে কঠিন কিছু নেই, এটা তো একদম পুরো পানির মতো জিনিস, রাইট? যেমন আমাদের হচ্ছে এখানে টার্ন অন টাইমের অ্যাভারেজ কি হবে? এখানে টার্ন অন টাইমের যে টাইমগুলো আছে সবগুলোকে আমাকে যোগ করতে হবে, যোগ করে এখানে 5 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে। সো 7 + 10 17, 70 + 4 হচ্ছে কি আমাদের 21, 21, 21 + 24 হচ্ছে আমাদের 45, আর 45 + 12 হচ্ছে আমাদের 57। সো টার্ন টাইম তাহলে 57 ডিভাইডেড বাই 5, ডান। দেন হচ্ছে আমাদের ওয়েটিং টাইম। সো ওয়েটিং টাইমটা আমাদের তাহলে কি হবে? ওয়েটিং টাইম হচ্ছে আমার, তাহলে ওয়েটিং টাইমে আমাদের যে টাইমিং গুলো আছে এইগুলোকে জাস্ট অ্যাডিশন করে দেন আমরা এটাকে জাস্ট সিম্পলি 5 দিয়ে ডিভাইড করে দেবো, দ্যাটস ইট। সো 0 + 7 তো 7, 7 + 2 হচ্ছে 9, 9 + 14 হচ্ছে আমাদের 23, 23 + 4 হচ্ছে 27। সো তাহলে 27 ডিভাইডেড বাই 5। সো বুম, শেষ। আমাদের কিন্তু শর্টেস্ট অফ ফার্স্ট সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমের কাজ শেষ। সো আই থিঙ্ক এইটুকু পার্ট খুব ভালো করে বুঝতে পারছেন। সো এখন হচ্ছে আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যাব, মানে এফসিএফএস হচ্ছে আমরা এখন যাব। সো এফসিএফএস এ কিন্তু হচ্ছে আমরা এই যে এই যে কমপ্লিশন টাইম, টার্ন টাইম, ওয়েটিং টাইম এত কিন্তু আমরা করতে যাব না, কারণ এটার কনসেপ্ট কিন্তু আপনি অলরেডি বুঝতে পারছেন যে আমরা এইগুলোকে ক্যালকুলেশন করব কিভাবে, তাই না? এখন জাস্ট খেলে আমরা দেখবো যে আমরা ওই এফসিএফএস টা আমরা মানে কিভাবে কাজ করতেছে বা ওটা আমাদের আমরা কিভাবে সলভ করতেছি, আমরা এইটুকু হচ্ছে ভালো করে দেখবো, ঠিক আছে? আর হ্যাঁ, এটা বলে যে আপনার কিন্তু এইটা কিন্তু আপনার ক্যালকুলেশন করে কিন্তু আপনি এখানে শো করানোর দরকার, আপনি জাস্ট এইভাবে রেখে দিলেও হবে। আপনি যদি এইভাবে রেখে দেন তাহলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই, হ্যাঁ? আচ্ছা, তো তাহলে হচ্ছে আমাদের এটা গেল। এবার তাহলে আমরা চলে যাবো আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের জন্য হচ্ছে আমরা ধরেন এই টেবিলটাই যদি আমরা নেই, তো এই টেবিলটা না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের জন্য এই টেবিলটা হচ্ছে মানে আপনার আইডিয়াল হবে না। সো আমরা একটা টেবিল থেকে আমরা ক্রিয়েট করে নেবো, সমস্যা নাই। আচ্ছা, ভ্যালু একসাথে ডিলিট করা যায় না? গেছে। তো তাহলে হচ্ছে আমরা ধরেন যে আমাদের এখানে আপাতত 5টা প্রসেসই আছে, সমস্যা নাই। ও, আমরা করবো হচ্ছে এফসিএফএস। সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ।
ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ওই পাশে হচ্ছে আমরা নিউ একটা নিয়ে নেই। আচ্ছা গেল। সো এটা তো আমরা, ও হ্যাঁ, তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কনসেপ্ট আগে বুঝি। ফার্স্ট কাম, যে ফার্স্টে আসতেছে ফার্স্ট সার্ভ, সেই সার্ভ করবে। তার মানে কি আমাদের এখানে কিন্তু যেই প্রসেসটা আগে আসতেছে সে কিন্তু আমাদের আপনার সার্ভ করে বের হয়ে যাবে। তার মানে এখানে কিন্তু আমাদের ক্রাইটেরিয়া কি থাকবে, অ্যারাইভাল টাইমের উপর আমাদের বেশি প্রায়োরিটি থাকবে। আর আমাদের মোডটা হচ্ছে আমরা এটা নন প্রিএমটিভি দেখতেছি। সো যেই প্রসেসটা আপনার আগে আসছে সেই ফুললি এক্সিকিউট হয়ে বের হয়ে যাবে, দেন হচ্ছে সেকেন্ড প্রসেসটা ঢুকবে। সো আর এখানে তো আমাদের এইগুলো তো ক্যালকুলেট করতেই হবে। সো এইগুলো তো হচ্ছে পরে আপনি ক্যালকুলেট করে নেবেন, কারণ আপনি কনসেপ্ট জেনে গেছেন। তাহলে এইখানে হচ্ছে এই যে এফসিএফএস, তাহলে আমাদের মেইন কনসেপ্টটা কি হচ্ছে, যে আমরা এফসিএফএস হচ্ছে আমরা বেসিক্যালি মানে কি করতেছি, বা এখানে হচ্ছে আমরা কোনটার উপরে হচ্ছে আমরা প্রায়োরিটি আমরা বেশি দিচ্ছি, রাইট? তাহলে এখানে হচ্ছে আমরা যেটা করতেছি, যে এখানে আমরা কি লিখবো, এখানে যেটা লিখবো সেটা হচ্ছে প্রসেস দ্যাট অ্যারাইভস ফার্স্ট gets the CPU attention first. Process that arrive first gets the CPU attention first. So first come first serve. মানে ওই যে আমরা ই করছি না ফিফো লিফো, এটা আমাদের কিন্তু ওই ইয়ের মতো, ফিফোর মতো, ফার্স্ট ইন ফার্স্ট আউট আমাদের ওই যে কনসেপ্টটা ছিল, রাইট? সো দেখেন এখানে এখানে কিন্তু আমি এটা বলি যে আমাদের যে এসজেএফ, তার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তারপরে তারপরে যে আমরা পরে তো দেখবো আপনার এসআরটিএফ, রাউন্ড রবিন, এই সবগুলো কিন্তু আপনার ওয়ার্কিং প্রসেস জানতে হবে, যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে প্রসেসগুলো করছি। এই ওয়ার্কিং প্রসেসটা হচ্ছে আমরা এই সবগুলো অ্যালগরিদম দেখার পরে যে হচ্ছে আমরা এগুলোকে দেখাই দেবো। সো তাহলে আসলে আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের একদম মেইন কনসেপ্টটা দেখে নিই আমাদের, হ্যাঁ। সো আমরা অ্যারাইভাল টাইম দিয়েছি, আমরা ধরলাম যে এটা হচ্ছে আমাদের একদম সিপিইউ টাইমের 0 সেকেন্ড, মানে তো আমাদের কেবল টাইম স্টার্ট হবে 0 সেকেন্ড থেকে হচ্ছে আমি স্টার্ট করতেছি। তো 0 1 2 3 4 করে দিলাম, 0 1 2 3 4, 0 1 2 3 4 দিয়ে দিলাম, জাস্ট ফর এক্সাম্পল অ্যারাইভাল টাইম। বাস টাইম দিয়ে দিচ্ছি, কিন্তু বাস টাইম তো আমাদের লাগবে, যে কারণ একটা আমাদের প্রসেস ঢুকলো, সে এখন একটা টাইম নিয়ে তো প্রসেস করবে, সো আমরা বাস টাইমও দিয়ে দিলাম 6 4 9, আর এখানে হচ্ছে 12 দিয়ে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা সিম্পলি আমাদের একটা গ্যান্ট চার্ট নিয়ে নিচ্ছি। সো এটাও কিন্তু হচ্ছে আমি ফার্স্ট করে ফেলছি, কারণ আপনি কনসেপ্ট মানে একটা আপনার একটা অ্যালগরিদম ভালো করে বুঝলে আমাদের বাইকগুলো একদম ইজি, খুব ইজি। সো 0 দিয়ে দিলাম। আর যেহেতু হচ্ছে আমাদের এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আর নন প্রিএমটিভ, সো আমাদের 5টা প্রসেস তো আমাদের ঢুকবেই, ঢুকে কিন্তু সেগুলো হচ্ছে আমাদের একটা টাইম নিয়ে আমাদের কিন্তু এখান থেকে আমাদের প্রসেস করে বেরো যাবে। সো আমরা 5টা এখানে ব্লক করে নিচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা। সো 0 অ্যারাইভাল, তাহলে এখন দেখবো যে আমাদের 0 অ্যারাইভাল টাইমে হচ্ছে কোন প্রসেস ঢুকছে, P1 ঢুকছে। এই যে দেখা যাচ্ছে এখানে P1 ঢুকছে, সো আমরা এখানে P1 কে অ্যাক্সেস দিয়ে দিলাম সিপিইউর। ও রেডি রানিং স্টেটটা লিখে নেই। সো একটা দিলাম হচ্ছে আরডি, মানে রেডি স্টেট। এটা মাথায় রাখেন যে আরডিতে হচ্ছে আমরা রেডি স্টেট আপাতত আমরা মিন করতেছি, আর আর এনতে হচ্ছে আমরা রানিং স্টেট মিন করতেছি। সো রেডি স্টেটে আমাদের ফার্স্টে কে কিন্তু আমাদের P1 আসছিল, রেডি স্টেটে কি আমাদের P1 আসছিল, দেন হচ্ছে এটা এখন আমাদের রানিং স্টেটে চলে গেছে। সো P1টা আমাদের রানিং স্টেটে আসলো, এখন P1 প্রসেস করবে কতক্ষণ, আপনার 2 সেকেন্ড। তাহলে 0 + 2, তাহলে আমাদের 2 সেকেন্ডে কিন্তু P1 প্রসেস করে বের হয়ে যাবে, P1 প্রসেস করে কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে। এইবার তাহলে P1 কিন্তু আমাদের রানিং এস থেকে প্রসেস করে আমাদের কি হলো, বের হয়ে গেল। এবার কে ঢুকবে, তারপর ঢুকবে P2, তারপর কিন্তু এখানে কথা আছে, এই 2 সেকেন্ডের মধ্যে আমাদের কোন প্রসেসগুলো ঢুকছে, P1 এই P2 আর P3 ঢুকছে। তাহলে P1 যখন আমাদের প্রসেস করে বের হয়ে গেছে, তখন হচ্ছে আমাদের P2 আর P3 আমাদের রেডি স্টেটে আসছে, তখন কিন্তু কি আমাদের P2 আর P3 আমাদের রেডি স্টেটে ঢুকে গেছে। এখন কোনটা আগে আমাদের সিপিইউ অ্যাক্সেস পাবে, অবশ্যই P2, কারণ P2 আগে আসছে, P3 পরে আসছে। এখানে কিন্তু আমাদের ম্যাটার করতেছে না কোনটার বাস টাইম কম, কারণ এটা তো হচ্ছে আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এসজিএফ তো না। এখন কিন্তু তাহলে কনসেপ্টটা বুঝছি না, আমাদের এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এসজিএফ তো না, যে আগে আছে সে ঢুকবে। নো ম্যাটার, ইট ডাজেন্ট ম্যাটার যে আমাদের কোনটার বাস টাইম কম, বা কোনটার আপনার প্রসেস করতে কম সময় লাগবে। আমাদের এখানে ম্যাটার হচ্ছে কি ফার্স্ট ইন ফার্স্ট সার্ভ,
মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বা ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে আসছে সে আগে প্রসেস করে বেরো যাবে। এখানে এসজেএফ এর কোনো কনসেপ্ট এখানে নাই, মানে কার বাস টাইম কম এটা কোনো ম্যাটারই করে না। তো তাহলে হচ্ছে আমাদের এখন P2 আগে আসে, তো আমরা তাহলে P2 কে এখানে আগে আগে অ্যাক্সেস দিয়ে দিব। P2 কে অ্যাক্সেস দিয়ে দিলাম মানে কি, তাহলে আমাদের রেডি স্টেট থেকে আমাদের P2টা কিন্তু এখন কোথায় চলে গেছে, রানিং স্টেটে চলে গেছে। P2 রানিং স্টেটে আসলো, P2 আমাদের প্রসেস করবে কতক্ষণ ধরে, P2 প্রসেস করবে 6 সেকেন্ড ধরে। তাহলে এখানে ছিল 2 2 প্লাস 6 কি হবে, আমাদের 8 সেকেন্ডে হচ্ছে আমাদের P2 প্রসেস করে বের হয়ে যাবে। দেন এই 8 সেকেন্ডের মধ্যে আমাদের আর কোনো আমাদের P2 তো প্রসেস করে বের হয়ে গেল, আমাদের রানিং স্টেট থেকে আমাদের P2 চলে গেছে, ব্লক স্টেটে চলে গেছে। এরপর হচ্ছে আমাদের সরি ব্লক না, আমাদের ওই এক্সিকিউট হয়ে বের হয়ে গেছে। এবার এই 8 সেকেন্ড তো আমাদের তো এখন আমাদের সিপিইউ তো 8 সেকেন্ড পর্যন্ত চলছে, তাহলে আমাদের এই 8 সেকেন্ডের মধ্যে আমাদের আর কোনো প্রসেস ঢুকছে, হ্যাঁ P3 কিন্তু আমাদের ঢুকে গেছে, সরি P4 আর P5 আমাদের এই দুইটার প্রসেস আমাদের সিপিইউতে ঢুকে গেছে, কারণ এইগুলো হচ্ছে আমাদের 3 সেকেন্ড আর 4 সেকেন্ডে অ্যারাইভ করছিল, মানে এই যে এইখানে মাঝামাঝি কোনো একটা আপনার পজিশনে 3 সেকেন্ডে আর 4 সেকেন্ডে হচ্ছে কি আমাদের P4 আর P5 ঢুকে গেছে। তাহলে আমরা এখন রেডি স্টেটে কিন্তু আমাদের P4 আর P5 কেও নিয়ে গেলাম। সো এখন এখানে কিন্তু আমাদের এই যে রেডি স্টেটে কিন্তু লেখা অতটা ম্যান্ডেটরি না, কারণ আপনি জানেন যে আপনার এখানে কিন্তু আমাদের যেই প্রসেসটা আমাদের আগে আছে আমাদের ওগুলা কিন্তু ম্যানুয়ালি, মানে আপনার কিন্তু 1 বাই 1 ঢুকে যাবে। এখানে কিন্তু আপনার কষ্ট করে এগুলো না লিখলে হচ্ছে, বাট এটা হচ্ছে বোঝানোর জন্য লিখতেছি, বা যদি আপনার কোশ্চেনে বলা যায় লিখতে হবে তো লিখবো। সো তাহলে হচ্ছে এখন P3 ঢুকবে আগে, রাইট? P3 আমাদের কি হলো, এডি থেকে রানিং স্টেটে আসলো, তাহলে আমরা P3 কে রেডি স্টেট থেকে আমরা রানিং স্টেটে দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত আমরা কমপ্লিশন টাইম বসাচ্ছি ততক্ষণ না কি কিন্তু হচ্ছে আমাদের রানিং স্টেটই থাকবে। এইবার P3 এর প্রসেস করতে কতক্ষণ লাগবে, P3 এর লাগবে হচ্ছে আপনার 4 সেকেন্ড, তাই 8 + 4 12 সেকেন্ড, এই যে আমাদের কমপ্লিশন টাইম চলে আসলো। এবার তাহলে আমরা রানিং স্টেট থেকে হচ্ছে আমরা P3 কে সরাই দিব। এবার তাহলে আমাদের রেডি স্টেট থেকে এখন এখানে P4 আসবে, তাহলে আমরা P4 কে হচ্ছে এখন আমরা রেডি স্টেট থেকে আমরা এটাকে রানিং স্টেটে নিয়ে যাব। এই যে আমরা রানিং স্টেট নিয়ে আসলাম। এবার দেখব P4 এর কমপ্লিশন টাইম কত, P4 এর কমপ্লিশন টাইম হচ্ছে সরি আস টাইম হচ্ছে 9, তাহলে এখানে 12 + 9 কি হবে 21, তাহলে আমরা এখানে 21 লিখে দিচ্ছি। এই যে আমাদের PE4 আমাদের এক্সিকিউট হয়ে গেল, তাহলে P4 কে আমরা রানিং স্টেট থেকে সরাই দিলাম। এরপর হচ্ছে আমরা P5 কে রেডি স্টেট থেকে আমরা রানিং স্টেটে আনলাম। এবার হচ্ছে এটা প্রসেস করে P5, তাহলে P5 কে হচ্ছে আমরা এখন রেডি স্টেট থেকে কেটে দিয়ে এটাকে আমি এখন রানিং স্টেটে নিয়ে আসলাম P5 কে। এবার P5 এর বাস টাইম দেখবো যে তার প্রসেস করতে কতক্ষণ লাগবে। সো আমাদের P5 এ লাগবে 12 সেকেন্ড, তাহলে 21 + 12 হচ্ছে কি আমাদের 33। সো এই যে আমাদের P5 ও প্রসেস করে বের হয়ে গেল, তাহলে P5 কে আমরা রানিং স্টেট থেকে রিমুভ করে দিলাম, ব্যাস কাজ শেষ। এইবার হচ্ছে আপনি সুন্দর করে কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, তারপর হচ্ছে ওয়েটিং টাইম, রেসপন্স টাইম, এইগুলো হচ্ছে আপনি ক্যালকুলেট করে নিয়ে দেন হচ্ছে আপনি ফাইনালি যে অ্যাভারেজ ওয়েটিং টাইম, দেন হচ্ছে আমাদের অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা আপনি বের করে ফেলবেন। ব্যাস এই কিন্তু হয়ে গেল আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো আমাদের এইটুকু ক্যালকুলেশন দেখতে হবে, এর থেকে বেশি দেখতে হবে না। এই অ্যালগরিদমগুলো শেষ করার পরে হচ্ছে আমরা এখন এগুলোর মানে আমাদের ডিসক্রিপশনগুলো আমরা দেখবো, বাট আমরা আগে মেইন থিমগুলো আগে ভালো করে বুঝে নেই। আর আমি বুক থেকে একটা জিনিস দেখাই, যেমন দেখেন এই যে আমার এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দিছে। সো যেমন এখান থেকে বলে দিছে, দেখেন সাপোজ উই হ্যাভ 4 প্রসেস P1 P2 P3 P4 which have burst time of 23 ms 4 ms 9 ms 3 ms respectively. So the ready queue will be এই যে এটা দিছে 0 23 27 36। তো এখন এখানে আপনি বলতে পারেন যে এই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মধ্যে এই যে এই প্রসেসগুলোকে ঢুকাইছে, এইগুলা কিভাবে ঢুকাইছে? কারণ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে আমরা কি দেখি, অ্যারাইভাল টাইম দেখি, এটা তো আমি বললামই, কিন্তু এইখানে তো দেওয়া আছে বার্স্ট টাইম। তাহলে এই তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে হচ্ছে আপনাকে বার্স্ট টাইম দিচ্ছে ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু হচ্ছে আপনাকে এই প্রসেসগুলার আপনাকে এখানে হচ্ছে ওরা বসাই দিচ্ছে, আপনাকে কিন্তু বলতে পারে যে আপনি এখন এখান থেকে অ্যারাইভাল টাইমটা আপনি ফাইন্ড আউট করেন। কি বলতে পারে, অ্যারাইভাল টাইমটা হচ্ছে আপনি এখান থেকে ফাইন্ড আউট করেন, এটা কিন্তু বলতেই পারে। সো এটাও কিন্তু আমরা বের করতে পারবো, বের করতে কিন্তু আমরা পারবো কিন্তু ইজিলি। কারণ দেখেন যদি সিম্পলি বলি আমাদের P1 এর কিন্তু আমাদের অ্যারাইভাল টাইম হচ্ছে 0, রাইট? P1 এ কি আমাদের অ্যারাইভাল টাইম 0, মানে এখন হয়তো বা অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম হবে না, বাট যদি সিম্পলি বলতে পারি যে আমার তাহলে P1 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 0, এটা তো বুঝছি যে আমাদের P1 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 0। হ্যাঁ দেখেন আমরা এখান থেকে কিন্তু আমরা চাইলে অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইমটা আমরা বের করতে পারবো, কারণ দেখেন
আমরা কিন্তু কমপ্লিশন টাইম তো জানি। কমপ্লিশন টাইমটা যদি আমরা জানি, তাহলে এই কমপ্লিশন টাইম থেকে কিন্তু হচ্ছে আমরা কমপ্লিশন টাইম দেওয়া আছে, বার্স্ট টাইম তো দেওয়া আছে, রাইট? কমপ্লিশন টাইমও কিন্তু আপনার কাছে ভালো করে বুঝেন, আপনার কাছে কিন্তু কমপ্লিশন টাইম দেওয়া আছে, বার্স্ট টাইম আপনার কাছে আছে। তাহলে কমপ্লিশন টাইম আছে, বার্স্ট টাইম আছে, তাহলে আমাদের কাছে কমপ্লিশন টাইম তো আছেই, যেমন এই যে 23, 27, 30, এটা এগুলো হচ্ছে কমপ্লিশন টাইম, বার্স্ট টাইমও দেওয়া আছে। সো কমপ্লিশন টাইম আর বার্স্ট টাইম থেকে কিছু বের করা পসিবল হবে কিনা মনে হয় না। ওয়েটিং টাইমও তো ওয়েটিং করতে করতে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম লাগবে। টার্ন অ্যারাউন্ড টাইম করতে গেলে হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইম লাগবে না, এটা সম্ভব না। বাট এখানে কি দিচ্ছে যে ওয়েটিং টাইম হচ্ছে এখানে ওরা লিখে দিচ্ছে, ওয়েটিং টাইমের কনসেপ্ট কি দিচ্ছে, 0 + 23 + 27 + 36, এটা হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম। এদের কনসেপ্ট এখানে আবার একটু ডিফারেন্ট কনসেপ্ট আছে, তো যা সমস্যা নেই, এটা আমি আমাদের এই মেইন আমাদের মেইন অ্যালগরিদমগুলোকে বুঝে নেই, এগুলো বোঝা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এই বুকে যেই মানে এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি মানে পারফেক্ট কনসেপ্ট না, তারপর হচ্ছে আমাদের এখানে কনসেপ্ট দেওয়া আছে, আমি এইটা হচ্ছে লাস্টে যে হচ্ছে আমরা বোঝাই দেবো নোটসগুলো দেখানোর আগে, ঠিক আছে? সো আমাদের এই ক্লাসটা পর এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাস হচ্ছে আমরা ওই প্রিএমটিভের যে দুটো আছে আমাদের, এই যে আমাদের এই দুটা, একটা হচ্ছে এসআরটিএফ, একটা হচ্ছে রাউন্ড রবিন, আমরা দেখবো হচ্ছে এই দুটা। তারপরে ক্লাসে হচ্ছে আমাদের এই বুকে যেগুলো আছে আমরা এগুলো একটু জাস্ট একটু সিম্পলি দেখে প্র্যাকটিস করে নেবো, অ্যান্ড তারপর হচ্ছে আমরা এর সাথে সাথে আমরা নোটসগুলোও দিয়ে দেবো ইনশাল্লাহ।